রিয়ান পরাগকেও মাঠে প্রণাম করতে আসছে লোকজন। হ্যাঁ, বিরাট কোহলি ধোনির আসে মানি, রোহিত শর্মা আসে তাও মানলাম, রিয়ান পরাগকে মাঠে প্রণাম করতে আসছে মাঠে, দেখেছিস তো? হ্যাঁ সেটাই তো মানে বুঝতে পারলাম না যে কিসের জন্য। ওই হয়তো আসামের স্টেডিয়াম, আসাম গুয়াহাটিতে ছিল না, ওর হোম গ্রাউন্ড তো আসাম অ্যাকচুয়ালি। কিন্তু তার আগে একটা কথা বলবো, পুওর ক্যাপ্টেন্সি, ইনএক্সপিরিয়েন্স ক্যাপ্টেন্সি, যাই বলি যেটা স্বাভাবিক ব্যাপার, এটা হওয়ারই ছিল। রাহানে কোথায় আর ইয়ে কোথায়, সঞ্জু স্যামসনেরও প্রচুর এক্সপিরিয়েন্স আইপিএল এ 2014 তো ফাইনালি কলকাতা জিতলো প্রথম ম্যাচ। হ্যাঁ, ডিককের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট পেয়ে গেছে ফিল সল্টের, একদম ডিকক এসে চলে এসছে। কিন্তু একটা জিনিস মানবি কিনা জানি না, ফিল সল্ট কিন্তু এরকম বড় ইনিংস খেলতে পারতো না, হয়তো 20 বলে 50 করে দিতে পারবে, কিন্তু এরকম লাস্টে ম্যাচ জিতিয়ে বেরোনো, টি-20 লেজেন্ড ডিকক, এরা হচ্ছে টি-20 লেজেন্ড। তোর 97 রানের একটি একদম অনবদ্য ইনিংস, নট আউট ইনিংস খেললো ডিকক, কেকেআরকে একদম নাইয়া পার লাগিয়ে দিল একদমই তাই। কিন্তু আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে দায়িত্ববান একটা ইনিংস, মানে যার মানে রান বেশি ছিল না, 152 রানই ছিল, এর মধ্যে যা করার ছিল। কিন্তু ম্যাচটা কন্টেস্ট হতো হলে যদি রাজস্থানের বোলার থাকতো, রাজস্থানের কিন্তু বোলার ছিল না। রাজস্থানের টোটাল ওই শুভম দুবেকে নামিয়ে দিল উইকেট পড়ার পরে, আর টোটাল 5টাই বোলার ছিল ওদের, 6 নম্বর বোলার বলতে রিয়ান পরাগ, তাও তো 4 ওভার করে ফেললো তাই। আর জোফরা আর্চারকে আজকেও পুরো একদম ছাতু করে দিয়েছে, মানে 2 ওভার 3 বলে 33 রান, ওকে আর বলই দেয়নি। তারপরে জোফরা আর্চারের সময় খুবই খারাপ যাচ্ছে, যা বোঝা যাচ্ছে যা। তোর এদিকে প্রথমে রিয়ান পরাগ, ওদের উইকেট তো একদমই ঠিক ছিল না, পরপর 15 রানের মধ্যে 4টে উইকেট পড়ে গেছে প্রথমে, কোনো কিছুই নেই। মানে এই পিচটা আমরা প্রেডিকশনটা আমাদের অ্যাকচুয়ালি ভুল ছিল, এই মাঠটার সম্পর্কে অতটা বুঝতে পারি না। একটা প্রেডিকশন ঠিক ছিল, হ্যাঁ অনেক কিছু ঠিক হয়ে যায়, কিছু ভুল হয়ে যায়। কেকেআর তো জিতবে, তারপর রাহানের পারফরম্যান্স করতে পারবে না, অল্প রান করবে, অনেক কিছু ঠিক হয়ে যায়, আবার অনেক কিছু ভুল হয়েছে। কিন্তু এই মাঠ অ্যাকচুয়ালি পিচটা ছিল স্টিকি টাইপের পিচ ছিল, এখানে বল নিচে থাকছিল, এখানে স্পিনারদের পিচ হয়ে গেছে পুরোপুরি। তোর স্পিন টু উইন কলকাতার, স্পিনার যেখানে থাকবে কলকাতা স্পিনেই চলে আগাগোড়াই, কিন্তু প্রত্যেকেই দুটো করে উইকেট পেয়েছে, তো থেকে শুরু করে হর্ষিত রানা। আর অ্যাকচুয়ালি কি বলতো, কালকে তো আমরা বলেছিলাম যে এই ম্যাচে কিন্তু এরকম একটা খেলা হয়নি, টি-20 খেলা না। হ্যাঁ, সেরকম টি-20 খেলা হয়নি, 7-8টা ম্যাচই আমরা দেখেছি আর কি হতে। তো ওর থেকে উইকেট পেয়েছে। রিয়ান পরাগের একটা খুব সুন্দর একটা 6 মেরেছিল, কিন্তু ওর রিয়ান পরাগের আমার অ্যাটিটিউড একদম পছন্দ না। একটা মানুষের দায়িত্ব বলে তো কিছু থাকে, একদমই দায়িত্বহীন ছেলে, ব্যাটে নেমেও একদম উইকেট ফেলে দিয়ে চলে আসলো সঙ্গে সঙ্গে। সবাই এসছে, বরুণ চক্রবর্তীকে সবাই এখন দেখে খেলছে, তুই কোথাকার কে, তুই এইভাবে গেছে। যাই হোক, এটা মানে এটা আনএক্সপিরিয়েন্স যাকে বলে। হ্যাঁ, ইনএক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি কি বলতো, বয়সটা তো দেখতে হবে না। হ্যাঁ, বয়স তো নিজেকে স্টার এখন ভাবলে হবে না, স্টারের মতো জায়গাটা আসতে হবে। ও আগের বছর ও কিন্তু প্রথম দিয়ে এরকমই ভাবে, ওর অ্যাকচুয়ালি ওর অ্যাটিটিউডটাই হয়তো এরকম। আমরা হয়তো আমরা বিরাট কোহলি যখন এসেছিল প্রত্যেকে গিলে বিরাট কোহলি ভাবের কোহলি, প্রত্যেকে এরকম গালাগালি করতে বিরাট কোহলি, কিসের এত ভাব, কিসের দেখিয়েছে খেলা, দেখা যাক বাকি সিজন তো এখনো পড়ে আছে। রিয়ান পরাগ কেমন ক্যাপ্টেন্সি তো আর একটা ম্যাচই আছে, সঞ্জু স্যামসন করবে, তারপর না শুধু রিয়ান পরাগকে আমি দোষ দেবো না, এখানে হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের যে যা দায়িত্ব নিয়ে খেলছে না, দায়িত্ব নিয়ে আসছে। ঠিক আছে চল, নীতিশ রানা কি খেলছে, রাহুল দ্রাবিড়েরও পায়ে চোট আছে, হেঁটে মাঠে আসতে পারছে না, রাজস্থানেরও এরকমই মানে হচ্ছে। আমরা যখন প্রিভিউ করেছিলাম তখনও বলেছিলাম রাজস্থানের এবার অকশন খুব খারাপ গেছে। জয়সওয়াল, নীতিশ রানা, জস বাটলারের মতো, চাহালের মতো, তারপরে তোর আশ্বিনের মতো প্লেয়ারদের সব ছেড়ে দিয়েছে। আর সেই সময় ডেল স্টেনও টুইট করেছিল যে অসুবিধা আছে, রাজস্থান একটু ভুগতে চলেছে, এরকম ব্যাপার। না তুই বল না, জয়সওয়াল, নীতিশ রানা, এরা ফার্স্টের দিকে কি খেলছে, গাইডের অভাব, মানে ওদের একটা গাইডেন্সের অভাব, মানে ক্যাপ্টেন্সি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যে থাকে আর কি, এরকম একটা অভাব লাগছে। সঞ্জু স্যামসন পুরোপুরি যতক্ষণ না মাঠে থাকছে, হ্যাঁ প্রবলেম তো আছেই। ধ্রুব জুরেল একটু ট্রাই করেছিল, হ্যাঁ প্রত্যেকে। নীতিশ রানা দেখেই মনে হচ্ছে না যে খেলতে এসছে, ভাই তোকে কত চান্স দেবে, হ্যাঁ তোর ধ্রুব জুরেল একটু টানার চেষ্টা করলো, জোফরা আর্চার এসে 6 মারলো 2-1টা, ও 152 অব্দি পৌঁছেছে। এই ম্যাচ জেতার ছিল না, স্বাভাবিক ব্যাপার। আর পুরোপুরি ডমিনেট করে কলকাতা জিতেছে, 8 উইকেটে জিতেছে। ওইদিকে রঘুবংশী প্লেয়ারটা আমার মনে হয় মঈন আলীর জায়গায় ওপেনিংয়ে রঘুবংশীকে নামানো উচিত ছিল আমার মনে হয়। কলকাতার একটা আমি আমার ভুল ধরবি, কিন্তু আমার এটা আবার কি মনে হয় বলতো, যার যে ব্যাটিং পজিশন অন্তত প্রথম 4-5 জনের ওটা চেঞ্জ করতে চাইনি একদমই।
মঈন আলী এসছে যে ওটা একটা বোনাস হিসাবে, যে নারায়ণের জায়গায় এসছে, নারায়ণের জায়গায় ওই নামবে। মঈন আলী তো আর পরের দিন খেলবে না সুনীল নারায়ণ আসলে, কিন্তু আজকে আবার বলও ভালো করে দিয়েছে। অবশ্য এই পিচ তো আর পাবে না। যদি দেখা যেত যে এরকম ধরনের পিচে আরো খেলা আছে, কলকাতার পিচ যদি আগের মতো থাকতো, স্পিনিং ট্র্যাক থাকতো বা লখনৌর পিচটা থাকতো, তাহলে আবার মঈন আলী খেলার চান্স ছিল স্পেন্সার জনসনের জায়গায়। স্পেন্সার জনসনও সেরকম পারফরমেন্স ভালো না, তবে স্টার্ককে ছেড়েও ভুল করে নেওয়ার ব্যাপার ছিল না, অনেক টাকা যাবে জানা কথা। তবে কি হ্যাঁ, এই ম্যাচ সম্বন্ধে আর কিছু বলার সেরকম একটা নেই। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এটা তুইও হয়তো দেখেছি, দর্শকরা দেখেছে, যে প্রথম কিন্তু 2025 প্রথম কিন্তু বল কিন্তু 16 ওভারের মাথায় বল চেঞ্জ করা প্রথম, মানে এত ম্যাচ পর কিন্তু প্রথম চেঞ্জ। তারপরে তো প্রচুর ডিউ ছিল, অবশ্য ডিউ ছিল, তারপরে মার খাওয়া শুরু হয়েছে। সেটা পরের কথা, কিন্তু ব্যাটসম্যান ছিল না, সেট ব্যাটসম্যান দুজনেই সেট হয়ে গেছে, রঘুবংশীও সেট হয়ে গেছিল, আর ডিকক তো প্রথম অনবদ্য ইনিংস, ম্যান অফ দ্য ম্যাচ, অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ প্রাপ্য একদম। আর তোর আমার এই ধরনের ম্যাচ দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগে, এই ধরনের ম্যাচ যেগুলো আছে, হয়তো এটাতে কন্টেস্ট হলো না, কিন্তু এই ধরনের ম্যাচ দেখতে আমার খুব ভালো লাগে, যে টাইট খেলা হবে, কিচ্ছু নেই। হ্যাঁ, তো এই ছিল কলকাতা আর রাজস্থান রয়্যালসের ম্যাচ। তো সেরকম এরপরে আমরা চলে আসবো হচ্ছে তোর আজকে খেলা আছে এলএসজি ভার্সেস গুন্ডালোক। কি বলবো, গুন্ডালোক এসআরএইচ। তো স্বাভাবিক ব্যাপার, রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দ্রাবাদে খেলা, ঠিক আছে। এবার বুঝে নে কত হবে, 450 তো ধরে রাখ দুই টিম মিলে। মানে কটা বল খুঁজতে লাগবে? তুই খুঁজতে লাগবে। আমার বোনেদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমার বোনেরা মানে চিয়ার লিডার্স আর কি, বোনেরা খালি নেচেই যায়, আর অপোনেন্ট টিমের অফ ডে থাকে সেদিনকে, অপোনেন্ট টিমের অবস্থা। এছাড়া যেটা কি করতে চাইছে, কেহনা কে চাতে হো, বুঝতে পারছে না। আবার সেই সিমেন্টের পিছে খেলা আবার কত হচ্ছে তাহলে, রান কত? 287 তো দেখলাম। 200, ওটা বাদ দে, না রিয়েলিস্টিক বল আমার মনে হয় 250 আচ্ছা 240 থেকে 50 এর মধ্যে ধরে রাখছি। অবশ্য বেশি এক্সপেক্ট করলে হয় না, কিন্তু তাও এই মাঠে হয়ে যাওয়ার কথা আছে। হয় না করো তো। হ্যাঁ আচ্ছা 240 আমরা ধরে রাখছি প্রথম ইনিংসের টোটাল হচ্ছে, যেই আসুক, কারণ এলএসজির ওদিকে নিকোলাস পুরান পুরো প্যাকড আপ একদম লাইন আপ আছে, ব্যাটিং লাইন আপ অন্তত, আর বোলাররা নেই। আচ্ছা আমরা প্রেডিকশনে চলে আসবো। প্রেডিকশনের করার আগে আরেকটা কথা বলবো, এখানে মনে হয় যে টস জিতবে সেই হয়তো ব্যাটিং নেবে। হ্যাঁ, টসে জিতলে ব্যাটিং নিতে পারে এই মাঠে, কারণ প্রেসারটা একবার ফেলে দিলে তারপরে চাপ আছে। আর এলএসজির ওদিকে আরেকটা কথা, যে বোলারদের জন্য প্রবলেম হচ্ছে, বোলাররা নেই, মহসিন খান, ময়ঙ্ক যাদব, মেন বোলারদের ওদের যারা নিচে ওরা নেই, তো রানের পুরোপুরি ভরপুর খেলা হতে চলেছে। তো ব্যাটার্সদের মধ্যে আমরা যদি ধরি তাহলে হ্যাঁ, এইচআরএস থেকে অবশ্যই প্রথম তিনজনই হেড অভিষেক শর্মা আর হচ্ছে ঈশান কিষান। আর ওইদিকেও আছে ভালো প্লেয়ার, ওইদিকে হচ্ছে তোর আমরা এলএসজি থেকে ধরছি হচ্ছে নিকোলাস পুরান, আর ওইদিকে হচ্ছে মিলার, আর হচ্ছে আমি পান্তকে ধরবো। হ্যাঁ, ঋষভ পান্ত আমি পান্তকে রাখছি না, আমি রাখবো হচ্ছে তোর মিচেল মার্শকে এই জায়গায়, কারণ পান্তের আমার মনে হচ্ছে একটু ক্যাপ্টেন্সি প্রেসারে ওর একটু যেতে টাইম লাগবে এই জিনিসটা। ক্যাপ্টেন্সি আবার হচ্ছে, হ্যাঁ ওই তো ক্যাপ্টেন্সি প্লাস হচ্ছে পয়সা সব মিলিয়ে একটা মানে বিধিগিচ্ছির অবস্থা রয়েছে একটা। না আমার মনে হয় পান্ত খেলতে পারে। আচ্ছা পান্ত ধরলাম তাহলে, পান্ত ধরলাম। আর বোলারদের মধ্যে এলএসজির বোলারদের মধ্যে বোলার কি ধরবি? আজকের ম্যাচে ধরে লাভ নেই বোলার, কিন্তু তাও রবি বিষ্ণই ব্রিলিয়ান্ট বোলার আছে, আর আবেশ খান কুত্তার ভাগ্যে উইকেট পেয়ে যায় দেখেছি আমি, আমার একদমই পছন্দ না আবেশ খান বোলারটাকে। যাই হোক, আবেশ খান আর রবি বিষ্ণই ধরে রাখছি। এদিকে হচ্ছে জাম্পা, হ্যাঁ অ্যাডাম জাম্পা, ও মার খাবে কিন্তু উইকেটে তোলার চান্স আছে। কেন ধরবো বলতো, পাটেল হচ্ছে কাটারি, ওই একমাত্র এই মাঠের জন্য পারফেক্ট বোলার। ভুবনেশ্বর কুমার বা হচ্ছে তোর মানে স্লোয়ার যাকে বলে, স্লোয়ার ভুবনেশ্বর কুমারের মতো বোলার, বা হর্ষাল প্যাটেল আমরা ধরছি এখান থেকে, হর্ষাল প্যাটেল আর হচ্ছে অ্যাডাম জাম্পা। তাহলে জিতছে কে? এই স্যারেচি দুটো টুর্নামেন্টের প্রেডিকশন করে দিলি তুই। এই স্যারেচি জিতছে, আরে হোম গ্রাউন্ডের একটা বড় ইয়ে আছে না, অ্যাডভান্টেজ থাকে সব সময়। আর এত ক্রাউড এসআরএইচ, হঠাৎ করে এত ক্রাউড মানে আগেও ছিল, কিন্তু রিসেন্টলি 2-3 বছরের মধ্যে দেখবি ওদের মানে একটু মনে হচ্ছে আরসিবি, কলকাতা, এরা চেন্নাইয়ের মতো আর কি ফ্যান বেসটা স্ট্রং হয়ে গেছে ওদের। তো আরেকটা প্লাস পয়েন্ট আছে, হ্যাঁ
কে বলতো মালকিন কাব্যা মারান এটা কি দেখা ও আমাদের আমাদের ওদের 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 ব্যাপার যাই হোক তো আবারও ধামাকাদার একটা ম্যাচ হতে চলেছে অবশ্যই। তো আমরা এই ম্যাচেরও রিভিউ নিয়ে আসবো, অবশ্যই আশা করছি। আর হচ্ছে আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট করুন যাতে আমরা আরো ছড়াতে পারি। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। শুভরাত্রি।